বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগ এর অনলাইন ক্লাস থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ নাহিদুল ইসলাম, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ। আজকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আলোচনা করব ঐতিহাসিক 6 দফা বা 6 পয়েন্ট ডিমান্ড। এটাকে পূর্ব পাকিস্তানের জনগণের ম্যাগনা কার্টা বলা হয়ে থাকে। আচ্ছা, তো ম্যাগনা কার্টা যেমন ব্রিটিশদের অধিকার সমুন্নত রাখার জন্য, অধিকারকে বজায় রাখার জন্য একটা দলিল ছিল, ঠিক সেরকমই পূর্ব পাকিস্তানি তথা বাঙালি জনগণের অধিকার সংরক্ষণের জন্য বঙ্গবন্ধু 1966 সালে 6 দফা ঘোষণা করেছিলেন। অর্থাৎ এই 6টি দফার মধ্যেই বাঙালিদের সমস্ত আশা আকাঙ্ক্ষা অধিকার নিহিত ছিল এবং এই 6 দফার মাধ্যমেই বঙ্গবন্ধু বাঙালিদেরকে ধীরে ধীরে তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং স্বাধীন করতে চেয়েছিলেন, যা পরবর্তীতে এর মাধ্যমে আমরা স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো এর যে পটভূমি, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি, তার একটি ছবি দেখতে পাচ্ছি। পটভূমি: পাকিস্তান সৃষ্টির পর থেকেই বাঙালিদের প্রতি প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক, শিক্ষাসহ সব ক্ষেত্রেই ক্রমবর্ধমান বৈষম্য শুরু হয়ে যায়। পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তান সব ক্ষেত্রে পিছিয়ে পড়ে। পূর্ব পাকিস্তানের অর্জিত অর্থে পশ্চিম পাকিস্তানের উন্নতি হতে থাকে, যা পূর্ব পাকিস্তানের জনগণের মনে অসন্তোষ সৃষ্টি করেছিল। আইয়ুব খানের শাসনামলে 1962 থেকে 65 সালের পূর্ব পাকিস্তানের জনগণ সংবিধানের গণতন্ত্রায়নের মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের জন্য আন্দোলন করে। 1964 থেকে 65 সালের বিজয় লাভের পর আইয়ুব সরকার ও এর সহযোগী মৌলিক গণতন্ত্রী আমলা ও কনভেনশন মুসলিম লীগের সদস্যদের দৌরাত্ম্য ও অত্যাচারে জনজীবন দুর্বিষহ হয়ে পড়ে। 1965 সাল থেকে পূর্ব পাকিস্তানের সব রাজনৈতিক আন্দোলনে স্বায়ত্তশাসনের দাবি প্রবলভাবে উচ্চারিত হতে থাকে, কেননা পূর্ব পাকিস্তানের মানুষ বুঝতে পেরেছিল পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা সুকৌশলে কয়েকটি পশ্চিমা মহলের হাতেই কেন্দ্রীভূত রয়েছে। 1962 সালের সংবিধান অনুযায়ী প্রদেশের প্রধান শাসনকর্তা গভর্নরকে কেন্দ্রীয় সরকারের এজেন্টে পরিণত করা হয়েছিল। বিশেষত তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোমেন খান বাঙালিদের দাবি দাওয়ার প্রতি কঠোর মনোভাব দেখান। এতে পূর্ব পাকিস্তানে বিক্ষোভের সৃষ্টি হয়। 1965 সালের সেপ্টেম্বর মাসে পাক ভারত যুদ্ধের সময় আইয়ুব খান ইসলামের দোহাই ও ভারতের বিদ্বেষী স্লোগান দিয়ে সারা দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে। যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থার অভাব এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে পূর্ব পাকিস্তানের মধ্যে নিরাপত্তাহীনতা বোধ সুস্পষ্ট হয়ে ওঠে। বহুদিন ধরে পূর্ব পাকিস্তানিরা আঞ্চলিক প্রতিরক্ষা ও নৌবাহিনীর সদর দপ্তর এর দাবি জানিয়ে আসছিল, তবে তাদের যৌক্তিক এ দাবি কখনোই গৃহীত হয়নি। যুদ্ধ চলাকালে পূর্ব পাকিস্তান সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলে অর্থনৈতিকভাবে অনগ্রসর ও পশ্চিম পাকিস্তানের উপর নির্ভরশীল পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশা চরমে ওঠে। এ সময় পূর্ব পাকিস্তান অর্থনৈতিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে। এদিকে তাশকন্দ চুক্তিতে কাশ্মীর সমস্যার কোনো উল্লেখ না থাকায় পশ্চিম পাকিস্তান এ অপমানজনক চুক্তির বিরুদ্ধে আন্দোলন শুরু করে। দেশে এরূপ রাজনৈতিক পরিস্থিতিতে 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি বিরোধী দলীয় নেতারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে লাহোরে নিখিল পাকিস্তান জাতীয় কনফারেন্স আহ্বান করেন। আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উক্ত সম্মেলনে উপস্থিত হয়ে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক দাবি সম্বলিত এক কর্মসূচি পেশ করেন, যা ঐতিহাসিক 6 দফা নামে পরিচিত। 6 দফার যে দফাগুলো সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব।
প্রথম দফা হচ্ছে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন হিসেবে গড়ে তুলতে হবে। তাতে পার্লামেন্টারি পদ্ধতিতে সরকার থাকবে। সব নির্বাচনী সব নির্বাচন সর্বজনীন প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হবে। আইনসভাসমূহের সার্বভৌমত্ব থাকবে। দ্বিতীয় দফা দেশ রক্ষা পররাষ্ট্র সংক্রান্ত বিষয়সমূহের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে। অন্য সমস্ত বিষয়ে প্রদেশগুলো তাদের সিদ্ধান্ত নিতে পারবে। তৃতীয় দফা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে, অথবা একটি মুদ্রা থাকলে দুটি রিজার্ভ ব্যাংক থাকবে। তবে সংবিধানে এমন ব্যবস্থা চালু রাখতে হবে যাতে এক অঞ্চলের মুদ্রা অন্য অঞ্চলে পাচার হতে না পারে। দফা 4, সকল প্রকার কর ও শুল্ক ধার্য এবং তা আদায়ের ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। আদায়কৃত রাজস্বের নির্ধারিত অংশ ফেডারেল তহবিলে জমা হবে। দফা 5, বৈদেশিক মুদ্রার উপর অঙ্গরাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। বৈদেশিক বাণিজ্য ও সাহায্য সম্পর্কে অঙ্গরাজ্যগুলোর সরকারগুলো আলাপ আলোচনা ও চুক্তি করতে পারবে। দফা 6, আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার কার্যকর ব্যবস্থা নেবে অঙ্গরাজ্যগুলো। আধা সামরিক বাহিনী গঠনের দাবিও করা হয়েছিল। 6 দফার প্রতি বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া। 6 দফা পেশ করার পর প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। তারা আওয়ামী লীগকে বিচ্ছিন্নতাবাদী দল হিসেবে চিহ্নিত করে এবং আওয়ামী লীগের এই নীতিকে জাতীয় সংহতির পরিপন্থী রূপে প্রচার করে। এমনকি মৌলানা ভাসানীও 6 দফার বিরুদ্ধে বিরূপ সমালোচনা করেন। অবশ্য মৌলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের নিজস্ব 14 দফা কর্মসূচির মধ্যে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন সহ রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির দাবি উত্থাপিত হয়েছিল। সরকার 6 দফাকে প্রত্যাখ্যান করে বঙ্গবন্ধু ও অন্যান্য নেতাকর্মীর বিরুদ্ধে একাধিক মামলা দেয় এবং 1966 সালের 8ই মে তাদের গ্রেপ্তার করে। এর প্রতিবাদে পূর্ব পাকিস্তানের প্রতিবাদ দিবস, হরতাল সহ আন্দোলন পালিত হয়। 1966 সালের 9 জুন হরতাল চলাকালে পুলিশ ও ইপিআরের গুলিতে 11 জন নিহত সহ ও অনেক লোক হতাহত হয়েছিল। তো এই যে 6 দফা, 6 দফার গুরুত্ব কী? 6 দফার মাধ্যমে আমরা আসলে কী অর্জন করেছি? 6 দফা ছিল বাঙালি মুক্তির সনদ। আওয়ামী লীগ সভাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফার গুরুত্ব সম্পর্কে বলেন, 6 দফা বাংলার কৃষক, শ্রমিক, মজুর, মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ। শ্রমিক, কৃষক, মজুর, মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ। 6 দফা শোষকের হাত থেকে শোষিতের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনার হাতিয়ার। 6 দফা হলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের নিয়ে গঠিত বাঙালি জাতির স্বকীয় মহিমায় আত্মপ্রকাশ আর আত্মনির্ভরশীলতা অর্জনের চাবিকাঠি। অর্থাৎ তার এই উক্তির মাধ্যমেই আসলে বাঙালিদের সমস্ত অধিকার অর্জিত হবে, যে এই 6 দফার মাধ্যমে তা সুস্পষ্টভাবে বোঝা গিয়েছিল। এই 6 দফার মাধ্যমে সর্বপ্রথম স্বায়ত্তশাসনের দাবি উঠেছিল। আসলে বাঙালিরা বুঝতে পেরেছিল যে পাকিস্তানের অধীনে থাকলে তাদের কোনো ক্ষেত্রেই উন্নয়ন সম্ভব নয়। 6 দফা দাবির মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য স্বায়ত্তশাসন দাবি করা হয়, কিন্তু পাকিস্তানি নেতারা এর অপব্যাখ্যা করে একে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে বাঙালির ন্যায্য অধিকারকে তারা নস্যাৎ করার চেষ্টা করেছিল। স্বাবলম্বী হওয়ার আকাঙ্ক্ষা। 6 দফার ভিত্তিতে পূর্ব পাকিস্তান স্বাবলম্বী হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে। পৃথক মুদ্রা চালু, আঞ্চলিক মিলিশিয়া বাহিনী গঠন প্রভৃতি ভবিষ্যতের পূর্ব পাকিস্তানের স্বাবলম্বী হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ পায়। আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি করে। 6 দফা দাবিগুলো ছিল পূর্ব পাকিস্তানের মানুষের প্রাণের দাবি। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান সরকারের কাছে দাবিগুলো তুলে ধরার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হয়েছিল। এই 6 দফার মাধ্যমে 6 দফা দাবি ছিল স্বৈর শাসনাধীন পাকিস্তানের গণতন্ত্র জাগ্রত করার জন্য প্রথম হাতিয়ার। এর ফলে পাকিস্তানের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আয়োজিত সম্মেলনে নতুন চমক সৃষ্টি হয়, যদিও এই সম্মেলন ব্যর্থ হয়েছিল। বৈষম্যের প্রতিবাদ। পাকিস্তানের জন্মলগ্ন থেকেই পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করে আসছিল তার প্রতিবাদ ছিল 6 দফা। পাকিস্তানি শাসক গোষ্ঠীকে চোখে আঙুল দিয়ে এই বৈষম্য দেখিয়ে দিয়েছে 6 দফা।
জাতীয়তাবাদের বিকাশ। আহ, 6 দফার সূত্র ধরেই পূর্ব পাকিস্তানের মানুষ তথা বাঙালি জনগণ জাতীয়তাবাদী চেতনায় উদ্দীপিত হয়েছিল এবং তারা পশ্চিমাদের যে কোনো ধরনের আগ্রাসনকে প্রতিহত করার জন্য তারা নিজেদের মধ্যে যে শক্তি অঞ্চল অর্জন করেছিল, যে শক্তি সঞ্চয় করেছিল, সেটাই তাদের জাতীয়তাবাদ। এবং এই জাতীয়তাবাদী মানসিকতার বিকাশই হয়েছিল বাঙালিদের মধ্যে এই 6 দফার মাধ্যমে। স্বাধীনতা আন্দোলনের বীজ। 6 দফা কর্মসূচির মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল। যদিও 6 দফার মধ্যে শুধু স্বায়ত্ত শাসনের কথা বলা হয়েছে, কিন্তু প্রতিক্রিয়াশীল শাসক গোষ্ঠীর অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেলে এই 6 দফা কর্মসূচি পূর্ব পাকিস্তানের স্বাধীনতার বীজ হিসেবে আখ্যায়িত হয়েছিল। বস্তুত আমি পূর্বেই বলেছি যে এই 6 দফা ছিল আসলে বাঙালিদের ম্যাগনা কার্টা বা মুক্তির সনদ। এর মাধ্যমে কিন্তু পরবর্তীতে এই 6 দফা বঙ্গবন্ধুর এই 6 দফাতেই কিন্তু পরবর্তীতে বাঙালিদের মুক্তি মেলে। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।